দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, আমি শুরুতেই যে আলোচনাটা করতে চাই, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো এই যে তারেক রহমান এসেছেন আজকে দুদিন হলো। উনি দুদিনে বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং ওনার কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি। কিছু কর্মকাণ্ড নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা যেন বাংলাদেশের যে ট্র্যাডিশনাল পলিটিশিয়ান সেরকম আচরণ যেন দেখছি না, এবং এটা আমাকে ব্যক্তিগতভাবে আমি বলবো মুগ্ধই করেছে। যেমন উনি আসলেন এবং সেখানে কথা বললেন, মঞ্চে গেলেন, মঞ্চে যে অল্প সময় কথা বললেন এবং পুরো বক্তৃতায় কারো ব্যাপারে কোনো গালমন্দ করলেন না, কারো ব্যাপারে কোনো প্রতিহিংসা ছড়ালেন না। উনি ওনার স্বপ্নের কথা বললেন, লক্ষ্যের কথা বললেন। পরদিন দেখলাম যে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো যে ওনার কারণে ঢাকা শহরে মানুষের কষ্ট হয়েছে সেই জন্য, এবং তারপর দেখলাম যে ময়লাগুলি বর্জ্যগুলি অপসারণের জন্য তারা একটা উদ্যোগ নিলেন। এইগুলি নিয়ে আমি একভাবে বলার চেষ্টা করলাম কিছু একটা করেছে, কিন্তু আমি দেখলাম যে এগুলোর ব্যাপারেও কেউ কেউ সমালোচনা করতে চাচ্ছে। এটা তেল মারা হচ্ছে কিনা এটা বলা হচ্ছে, যে আমিও তেল মারছি কিনা এটা বলা হচ্ছে, আগে উনি কি করেছেন সেটাও বলা হচ্ছে। তো আমার কথা হলো কি, যে মাঝখানে 17-18 বছর পার হয়ে গেছে। 17-18 বছর আগে উনি কি করতেন সেটা ওনার বর্তমান কর্মকাণ্ড না দেখেই সমালোচনা করাটা, আমরা অন্তত 17-18 দিন দেখি, 17-18 মাস দেখি, তাই না? না দেখেই যে সমালোচনাই করতে হবে তাকে, এই যে একটা মানসিকতা, এটা একটা বিষয়। আবার বিপরীত দিকে আরেকটা মানসিকতা দেখলাম যে বিভিন্ন মিডিয়াগুলোতে আগে যেরকম দেখতাম যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হলে পরে সেটা নিয়েই হয়তো একটা টেলিভিশনে, আপনি তো টেলিভিশনে ছিলেন দীর্ঘদিন, আপনি জানেন, খবরের হয়তো প্রথমার্ধ ওটা নিয়েই চলে গেল। এটাও কিন্তু দেখা গেছে কালকে বিভিন্ন টেলিভিশন, আমি নিজেও দেখেছি, ফার্স্ট হাফ পুরাটে তারেক রহমানের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন পত্রিকা দেখেছি প্রথম পাতা তারেক রহমান ছাড়া কোনো নিউজই নাই। কোনো কোনো পত্রিকা 3 পেজ পর্যন্ত তারেক রহমানকে দিয়ে দেওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে। এই যে দুটো ধারা, যে একটা হলো না দেখে সমালোচনা করা, আর একটা হলো প্রশংসা করতেই থাকা। তো এই বিষয়গুলিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? একটু বড় হয়ে গেল আমার প্রশ্নটা, তো অমন হয়। দ্বিতীয় অংশের উত্তরটা আগে দিই, সেটা হচ্ছে গণমাধ্যম তার পুরনো সংস্কৃতি এবং পুরনো আচরণ থেকে বের হতে পারে নাই। একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যেহেতু পাঠকের মধ্যে অনেক ঔৎসুক্য থাকবে কিংবা দর্শকদের মধ্যে অনেক ঔৎসুক্য থাকবে, তাই সেই কৌতূহল বিবেচনা করে অনেকেই তাকে নিয়ে প্রচুর সংবাদ ছেপেছেন। তিনি কিভাবে নামলেন, সুটকেস হাতে নিলেন, কার সাথে কথা বললেন, কাকে জড়িয়ে ধরলেন, এরকম খুঁটিনাটি বিষয় তারা কাভার করেছে। আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলির ক্ষেত্রে এটা একটা আধিক্যতা হয়ে গিয়েছে, যেটাকে বাংলা ভাষায় বলে আদেখলামো। কারণ টেলিভিশনে সবাই তাকে দেখতে পাচ্ছে। এই পুরো যাত্রাটা লাইভে কাভার করা হয়েছে এবং বিএনপির যে প্রচার সেল তারাও লাইভ দিয়েছে। তাহলে আবার উনি কোথায় থামলেন, কোথায় কি করলেন, এইটা যে এইভাবে বলতে হবে আজকের এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে, এটার দরকার ছিল না। পত্রিকাগুলি একটু সংযত আচরণ করতে পারতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলি তাদের যে 17 বছরের নানান ধরনের তেল দেওয়া কিংবা নানান ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো মোচন করার জন্য ওই দিনই তারা সকলে ঝাঁপ দিয়ে নেমে পড়েছিল। এটার দরকার ছিল না, কারণ তারেক রহমান এই জিনিসটা যে পছন্দ করবেন না এটা তিনি বহু আগে থেকে বলেছেন, এবং ওই দিনও তার সব কাজের মধ্যে এটা দেখা যাচ্ছিল যে তিনি আবেগ পছন্দ করছেন না, অতিরিক্ত স্লোগান দেওয়া পছন্দ করছেন না, বড় চেয়ারে বসা পছন্দ করছেন না। সম্বোধনের মধ্যে তিনি মুরব্বীদেরকে, ভাই বোনদেরকে সম্বোধন করেছেন, আলাদা করে দলের লোকজন কিংবা কোন স্পেসিফিক জনতাকে তিনি সম্বোধন করেন নাই। এই সবকিছু দেখেও আমার মনে হয় যে পত্রিকাগুলি এটা থেকে বের হতে পারে না। আর টেলিভিশনের কথা যদি বলেন, টেলিভিশনগুলি সারাক্ষণ ভয়ে কাতর, কে কখন ঢুকে পড়বে, কার চাকরি বন্ধ করতে বলবে। আপনি জানেন যে এরই মধ্যে নাজনীন মুন্নির চাকরি খাওয়ার জন্য কিছু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে। এরকম যে চাপ টিভিগুলির উপরে, এবং বিশেষ করে টেলিভিশনের যন্ত্রপাতির যে উচ্চ মূল্য, এইসব কারণে অনেক ক্ষেত্রেই টিভির মালিকেরা শঙ্কিত এবং তারা এক ধরনের প্রতিরক্ষা আশা করেন। ফলে তারা দেখাতে চেয়েছেন যে তারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন বা
তাদের সঙ্গে তারা আছেন, কারণ এই রাজনৈতিক দলটি মধ্যপন্থা অবলম্বন করছে। আরো একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রথম আলম ডেইলি স্টারে যে আগুন দেওয়া হয়েছে, সেখানে প্রথম আলম ডেইলি স্টারে কিন্তু মিডিয়ার যন্ত্রপাতিও ছিল, কারণ তারা এখন আহ, এক ধরনের তথ্য প্রচার করে থাকে যেটা ভিডিও চিত্রের মাধ্যমে। তারা সাক্ষাৎকার প্রচার করে ভিডিওতে, এবং চোরকির অফিস ছিল, এই সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এইসব থেকে অনেকটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি হয়েছে অনেকের মধ্যে। একজন আমাকে বলেছেন, একজন টিভি মালিক, যে ভাই ওরা যদি ঢিল মারে তাহলে আমি সারাদিন 24 ঘন্টা কি করে পাহারা দিব, এরকম একটা কথা তিনি বলেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুর্বলতা। কারণ ঢিল মারলে উনি তাদের ছবি প্রচার করে দিবেন এবং তারপর আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করবে, বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরক্ষা দিবে এবং যারা অপরাধী তাদেরকে ধরবে। কিন্তু দেখেন, টিভির মালিক বিশ্বাস করতে পারছেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছবি দেখেও তাদেরকে ধরবে নাকি ধরবে না। তো এই জায়গাটিতেই হচ্ছে সমস্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারীদের উপরে যদি আমাদের আস্থা থাকতো, বিশেষ করে পুলিশের উপরে, তাহলে কিন্তু মালিকেরা ঝুঁকি নিত। কিন্তু এখন মালিকেরা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত না। তো এইসব কারণে আমার কাছে মনে হয়েছে যে আতিশয্য একটু বেশি হয়ে গিয়েছে। আর এর সাথে তো ভাইরাল হওয়ার লোভ আছে। ওই দিন ওনার ছবি যেখানে গিয়েছে সকলে ক্লিক করেছেন, ওরা বিড়ালটা পর্যন্ত পপুলার হয়েছে। বিড়ালের নাম কি এটা জাতি প্রায় মুখস্থ করেছে। তো এইসব জিনিস হচ্ছে এই গণমাধ্যমের আদেকলামো। এটা বন্ধ করা দরকার, কারণ এইভাবে গণমাধ্যম চলবে না। যে এইটা বোঝা গিয়েছে, এবং তারেক রহমান নিজেও এই বিষয়ে সতর্ক করেছেন। অতিরিক্ত প্রচার, অতিরিক্ত আবল তাবল কথাবার্তা তিনি বলতে না করেছেন। আর প্রথম অংশটা যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে আবেগের আতিশয্য আছে, মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে, এবং সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে উনি আসার পরে। এবং একই সাথে কিছু মানুষ স্বার্থানুসন্ধান করতে শুরু করেছে, দলত্যাগ করে তার দলে যোগ দিতে শুরু করেছে, ধানের শীষ নেওয়ার জন্য নিজের দল ছেড়ে দিচ্ছে, এরকম নানান কিছু হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তার আগমন আমাদেরকে আশ্বস্ত করেছে এই জন্য যে একজন বড় নেতা বাংলাদেশে ঢুকেছেন, একটা বড় দলের বড় নেতা। ফলে আমরা আশা করছি যে সেই দলটা আরো সুশৃঙ্খল হবে, এবং নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। কারণ এত বড় দলকে বাদ দিয়ে, বা এই বড় দলটির ইচ্ছার পরেও নির্বাচন না করাটা খুব একটা সহজ হবে না। ফলে নির্বাচনের ব্যাপারেও মানুষের আগ্রহ যেমন বেড়েছে, নির্বাচন নিয়ে মানুষের সংশয় অনেক কমেছে। জি, আমরা এর মধ্যে মোটামুটি 3 দিনের কর্মসূচি ওনার দেখেছি অলরেডি, মানে যেটা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আজকেরটাই হচ্ছে 3য় দিন। আজকে হয়তো উনি হাদির কবর জিয়ারত করতে যাবেন। এটা তারপরে হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি শুরু হবে, এবং তখন উনি দলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন এবং দলের বিভিন্ন রকম অভিযোগ যেগুলো আছে সেগুলি কিভাবে হ্যান্ডেল করেন, সেগুলো হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো, এবং এই জন্য আমাদের মনে হয় একটু অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস লক্ষণীয়, উনি আজকে হাদির কবর জিয়ারত করতে যাবেন, এবং যে পথে যাবেন, এই শাহবাগের যে পথটা, সেখানে কিন্তু অলরেডি ইনকিলাব মঞ্চ অবস্থান নিচ্ছিল, এবং ওনার যাওয়া উপলক্ষে ওই কিছুটা সময় তারা ওখান থেকে সরে আজিজ মার্কেটের দিকে চলে আসবে, এবং উনি চলে যাওয়ার পরে হয়তো আবার তারা আগের জায়গায় আসবে। তো হাদির হত্যাকারীকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে যে তারা অবস্থানটা নিচ্ছে, এটার সমাধানটা আসলে কিভাবে হবে? যদি হাদি দেশ ত্যাগ করে হাদি হত্যাকারী যদি দেশ ত্যাগ করে থাকে অলরেডি এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওদের দাবি কিভাবে পূরণ হবে? অথবা তারা এটা কি কোনো সমাধান কিনা? এই বিবেচনাটা তাদেরকেই করতে হবে, কেননা যদি সত্যি এই হত্যাকারীরা পলাতক হয়ে গিয়ে থাকে, তাহলে সরাসরি তাদেরকে এই মুহূর্তে ধরতে না পারলেও হত্যার সঙ্গে যারা সংশ্লিষ্ট এরকম যদি কেউ থাকেন বা কোনো প্ল্যানার থাকে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেটা কিন্তু সরকার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে তার বাবা মা সহ যারা তাকে পালাতে সহায়তা করেছেন, এদেরকে ধরেছেন বলে সরকার আমাদেরকে জানিয়েছেন। তো সেটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে একটু ধৈর্য ধরতে হবে, এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া হিসেবে তারা মিছিল, মানববন্ধন বা বিভিন্ন কর্মসূচি নিতে পারেন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করলে আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে। 1 দিন 2 দিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদে শাহবাগের মোড়ে যদি তারা গণজমায়েত করেন, তাহলে তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এটা কি কোনো নেগেটিভ জায়গায় চলে যায় কিনা সাধারণ মানুষের কাছে। হাদির হত্যাকারীর বিচার সকলেই চায়, সকল ধরনের হত্যাকাণ্ডের বিচারিত হতে হবে বাংলাদেশে। হত্যার বিচার তো বন্ধ রাখা যাবে না। এখানে হাদি না হয় যদি অন্য কেউ হতেন, হত্যার বিচার তো হতে হবে। এবং একটা সভ্য দেশে হত্যার বিচার হবে না, এটা তো কেউ চিন্তা করতে পারে না। তাই আমি মনে করি যে দাবি সঠিক, তারা দাবি জানিয়েছেন, দাবির জন্য চাপ সৃষ্টি করছেন, সেটাও সঠিক।
কিন্তু চাপ সৃষ্টির প্রক্রিয়াটা তারা পুনর্বিবেচনা করলে ভালো হতো, কেননা এই মুহূর্তে যেহেতু নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং হাদি নির্বাচনী এলাকা, সেখানেও নতুন নির্বাচনী প্রার্থী ইনকিলাব মঞ্চ দেবে কিনা সেটাও তারা চিন্তা করার সময় এসেছে। হাদির পলিটিক্যাল যে স্ট্যান্ড, সেই পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অধিকতর শ্রম দেওয়া উচিত। কেননা ইনকিলাব মঞ্চের যদি ইমেজ বলেন তাহলে সেটা শুধুমাত্র হাদির ইমেজের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন আরো দাঁড়িয়ে গিয়েছে। ফলে যদি তারা মনে করেন যে হাদিকে রাজনৈতিক ভাবে এক ধরনের স্থায়িত্ব দিতে হবে, তাহলে তাদের সর্বশক্তি দিয়ে হাদির আসনটাতে নির্বাচন করার চেষ্টা করা উচিত বলে আমার কাছে বেশি মনে হয়। এবং নির্বাচনী এলাকাতেও প্রতিবাদ এটা হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে গেলে শাহবাগের মোড়েই করতে হবে। এটা আমি মনে করি না যে একটা জায়গায় পরিণত করা হচ্ছে প্রতিবাদের জায়গা। আর প্রতিবাদ করতে চাইলে আপনি আরো স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন। আমার মনে হয় তারা সেটা করলে ভালো করবেন। জি, আরেকটা জিনিস, এখন আমরা তো আগামী দিনে নির্বাচন মুখী সব রাজনীতি হচ্ছে কিন্তু, এবং তারেক রহমানও ঠিক নির্বাচনমুখী রাজনীতি করার জন্য এসে গেছেন অলরেডি, আমরা যতটুকু বুঝতে পারি। আর 1.5 মাস মতো আছে নির্বাচনের, এর মধ্যে আমরা নতুন নতুন দৃশ্যের অবতারণা হচ্ছে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রতীকের জন্য যে হাহাকার, প্রতীকের জন্য যে আকুতি, ধানের শীষ পাওয়ার জন্য দল ত্যাগ করা, এমনকি গণ অধিকার পরিষদের মতো বড় একটা দল, সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিবেন বলে সিদ্ধান্ত হয়েছে কেবল ধানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য। এবং সেটাকে আবার তার দল কিন্তু জাস্টিফাই করছে। দলের যিনি মানে সভাপতি আছেন নুরুল হক নূর, তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে এটা কেন জাস্টিফাইড তাদের কাছে। তো এটা কি একটা রাজনৈতিক দলের মানে আপনার দীনতা প্রকাশ করে না? রাজনৈতিক দলের দীনতার চাইতেও সবচেয়ে বড় বিষয় যেটি হয়েছে, রাজনৈতিক দল কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এক ধরনের মরাল গ্রাউন্ড থেকে সরে যাচ্ছেন। নিজের দলের প্রতীক বাদ দিয়ে তারা যখন অন্য একটি দলের প্রতীকে গিয়ে নির্বাচন করে ভাবেন যে বিজয় আরো বেশি সুসংহত হবে, তখন তাহলে তাদের দল আসলে বিলুপ্ত করে দেওয়াটাই ভালো। কেননা তার দলের মার্কার কোনো ভ্যালু নাই, তার দলের নেতারও যদি কোনো ভ্যালু না থাকে, বিএনপির ইমেজকে নিয়ে যদি তাদেরকে বিজয়ী হয়ে আসতে হয়, তাহলে এই রাজনীতি করার প্রয়োজন কি? তারা সরাসরি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে গেলেই বরং ভালো। অযথা একটা দল, একটা অফিস, খরচ বিরোচ এগুলা করার চাইতে আমার কাছে মনে হয় যে এই খরচটা, এই ব্যয় সংকোচন করে তাদের উচিত বিএনপির মার্কা নিয়ে বিএনপির ওখানে চলে যাওয়া এবং বিএনপির পতাকা তলে নির্বাচন না শুধু রাজনীতিটাও কন্টিনিউ করা। কেননা যদি একটা দল তার আলাদা পরিচয় বজায় রাখতে চায়, তাহলে তাকে আলাদা পরিচয়, আলাদা প্রতীকে নির্বাচন করাটাই ছিল যুক্তিসঙ্গত। সেই যৌক্তিক জায়গা থেকে তারা সরে এসেছেন। একমাত্র কারণ হচ্ছে তারা মনে করছেন যে তাদের প্রতীক দেখে লোকে ভোট দিবে না, ধানের শীষে বেশি ভোট পড়বে, কারণ মানুষ প্রতীক দেখে ভোট দেয়। যদি প্রতীক দেখেই ভোট দেয়, তাহলে আপনাদের নিজেদের প্রতীকের মূল্য আপনারা তৈরি করতে পারেন না, এবং ভবিষ্যতে যাতে না পারেন অন্তত 5 বছর, সেই ব্যবস্থা নিজেরাই করলে, তাই না? তারা নিজেদের প্রতীকে যখন নির্বাচন করেন না, আপনার নামের শেষাংশ মনে করেন কারো নাম রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ঠাকুর বাদ দিয়ে দিলেন, উনি চৌধুরী হয়ে গেলেন। হ্যাঁ, হয়ে তিনি বললেন যে আমি আজকে থেকে রবীন্দ্রনাথ চৌধুরী। কেন? কারণ চৌধুরী বংশের প্রতাপ বেশি। তো এইটা যদি হয়, তাহলে ওনাদের উচিত না আর ওইটা করা। ওনাদের উচিত ওই চৌধুরী বংশে যোগ দেওয়া এবং সেইখানেই থাকা। এটার কোনো মানে নাই যে তারা অযথা এই নিজের প্রতীক, নিজের অফিস এগুলা করে টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন কি? আমি দেখি না, সময়ও নষ্ট আসলে। ফলে আমি মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত। ধরেন উনি ধানের শীষ ইলেকশন করলেন, করে হয়তো হেরে গেলেন, হার দিতে পারে। ধানের শীষ সবাই তো আর জিতবে না, 2 জন তো হারবে। ধরলাম উনি হেরে গেলেন, তখন উনি কি করবেন? ধানের শীষে থেকে যাবেন নাকি আবার না, হেরে গেলে আমি আপনাকে আগে একটা আগাম ভবিষ্যৎবাণী করি। তারা বলবেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ধানের শীষের সেই জায়গা নেই, আমরা আবার আগের জায়গায় ফেরত গেলাম বলে আবার তারা দেন দরবার শুরু করবেন, আবার অফিস ফিরে যাবেন, আবার গিয়ে অন্যের অফিস দখল করার চেষ্টা করবেন, অন্যের অফিস দখল করে সেইখানে তারা রাজত্ব করার চেষ্টা করবেন। এগুলো আবার শুরু করবেন তারা। কেননা এই রাজনীতিটা আসলে স্বার্থের রাজনীতি, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। ভোটে জিতে সংসদে গিয়ে সংসদের আসনে বসে বড় গাড়ি দৌড়ানো কিংবা ক্ষমতা এনজয় করা, এর বাইরে তো আমি আর কোনো কারণ দেখি না যে নিজের দলের প্রতীক, নিজের পরিচয় বাদ দিয়ে অন্যের পরিচয় নির্বাচন করতে চলে যাওয়া। আর তো কোনো কারণ থাকতে পারে না। ফলে তারা আবার আগের মতো জায়গায় ফিরে গিয়ে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহৃত হবেন, অথবা নিজেরাই বার্গেন করে করে বিভিন্ন সুবিধা দিয়ে আদায় করবেন। এগুলো আবার শুরু করবেন তারা, কারণ তারা সুবিধার জন্য কৌশলী হয়েছে, নীতির জন্য না। আমি শেষ প্রশ্নটা আসছি। এটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে যে
জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির একটা আসন সমঝোতা, এক ধরনের জোটবদ্ধ হয়ে নির্বাচন করার একটা কথা শোনা যাচ্ছে। এখনো এটা ঘোষণা আসেনি, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় নিয়ে ডিটেল রিপোর্ট আসতেছে। কিন্তু এর মধ্যেও আবার দেখতেছি, আমি মাঝখানে একটা এরকম টকশোতে গিয়েছিলাম গত পরশুদিনের দিকে, জামাতের এক নেতা বলতেছেন যে না, এটা তো এখনো ডিক্লেয়ার্ড না, মানে উনি এটা মানতে চাচ্ছেন না। তা আমি তখন ভাবছিলাম যে উনি তো মানতে চাচ্ছেন না, যখন ডিক্লেয়ার করবে তখন উনি কি বলবেন? মানে এই যে একটা রাজনীতিটা হচ্ছে যে জামাতের সঙ্গে এনসিপি, এটা কি এনসিপির জন্য রাজনৈতিক ভাবে মানে কোনো বাড়তি মাইলেজ দেবে? আপনার কাছে কি মনে হয়? ডিক্লারেশনের আগে আমাদের কোনো কিছু সরাসরি বলা উচিত না, কেননা এখনো তো এই বিষয়টা আহ, সর্বসমক্ষে ঘোষিত হয় নাই। কিন্তু ধরা যাক এই ঐক্যটা হলো, আপনি ঐক্যের শর্তগুলির কথা চিন্তা করেন। প্রথমত এনসিপি গিয়েছে আসনের জন্য, কারণ তারা অনেক বেশি আসন চায়। তাদের নিজেদের দলের মধ্যে 5-10 জন ইলেকশন করলে বাকি 20 জন হইচই করবে এবং দলের মধ্যে সমস্যা তৈরি হবে, এবং সেই সমস্যা বন্ধ করার জন্য তাদের 30টা 40টা বা আরো বেশি আসন দরকার। এবং সেই জন্য তারা একটা শক্তিশালী দলের সঙ্গে যাওয়ার চেষ্টা করেছে। বিএনপির পক্ষে তাদেরকে 30-40-50টা আসন দেওয়া সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। যে জন্য তারা বেশি আসনের জন্য আমার ধারণা যে জামাতের দিকে গিয়েছেন, এবং জামাত যেহেতু একটি শক্তিশালী কন্টেন্ডার এবারে নির্বাচনে বা প্রতিদ্বন্দ্বী, সেই কারণে তারা সেইখানে পাল্লা ভারী করার জন্য গিয়েছেন। এখন তারা কি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন নাকি শাপলাকলি নিয়ে, এইটা হবে দ্বিতীয় প্রশ্ন। যদি তারাও ভিপি নূরের দলের মতো দাঁড়িপাল্লা প্রতীকে চলে যেতে চান, তাহলে তো দল বন্ধ করে দিতে হবে। তা আমি ধারণা করছি সেটা তারা করবেন না। তারা শাপলাকলি প্রতীকে দাঁড়িপাল্লার সাথে মিলে নির্বাচন করবেন। এখন 30টি আসনে তারা নিজেদের প্রার্থী দিলেন, ধরে নিলাম সেই 30টি আসনে তাদের অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু বাকি 270টি আসনে তাদের প্রতীক হারিয়ে যাবে, তাদের দলও হারিয়ে যাবে, কারণ তাদের দলের লোকদের জামাত ইসলামের সাথে মিলে জামাতের প্রার্থীর জন্য ভোট চাইতে হবে। এবং তারা যখন জামাতের সঙ্গে মিলে জামাতের প্রার্থীর সাথে ভোট চাইবেন, তাদের নিজেদের দলের যে আইডেন্টিটি বা তাদের দলীয় নেতা কর্মীদের যে পরিচয় বা এই জুলাই আন্দোলনের যে ভূমিকা, সেগুলা সব এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে চলে যাবে। মানুষ ভুলে যেতে শুরু করবে এবং ভেবে নেবে যে এই দলের লোকেরা জামাতের সঙ্গে মিলে গিয়েছে। ফলে 270টি আসনে তাদের অবস্থা আগামী 5 বছর তো দূরের কথা, আগামী 10 বছরের জন্য খারাপ হয়ে যেতে পারে। এবং অনেক দলের নেতাকর্মী কিন্তু দল থেকে সরে তারাও চিন্তা করবেন যে থাকি যদি তাহলে শক্তিশালী দলের সাথে থাকি। ফলে যে এলাকার যে জিতার মতো ক্যান্ডিডেট দেখা যাবে তার পেছনে গিয়ে তারা দাঁড়িয়ে যাবেন, কারণ স্বার্থের রাজনীতিটা এইখানেও এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে তারা ক্রাউড ফান্ডিং শুরু করেছিলেন। যারা ক্রাউড ফান্ড করেছেন তারা কি জামাতের সঙ্গে তারা মিলবেন এই কথা জেনে ক্রাউড ফান্ড করেছেন? ফলে বিভিন্ন প্রার্থীরা যে 10-20-50 লাখ টাকা করে তুলছেন মানুষের কাছ থেকে, তারা যদি জানতেন যে তারা জামাতের সঙ্গে ইলেকশন করবেন, তাহলে তো এত টাকা হয়তো তারা তুলতে পারতেন না। এই টাকাগুলি তারা কি করবেন? এই টাকাগুলি খরচ করা কি আসলে নৈতিকভাবে ঠিক হবে? কারণ এককভাবে এনসিপি নির্বাচন করবে এই কথা জেনে লোকজন ফান্ডিং করেছে। এখন জামাতের ঘাড়ে উঠলে পরে জামাত ঘাড়ে নিয়ে ঘুরবে, জামাত টাকা পয়সা দিবে, মানুষ কেন টাকা পয়সা দিতে যাবে? তাই না? অনেক ভোটারই নিশ্চয়ই আছেন যারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য টাকাটা দিয়েছেন, তারা নিশ্চয়ই দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য অন্যান্য আসনে এই টাকাটা দিবেন না। যে 270টি আসনে তারা প্রার্থী দিবেন না, সেই 270টি আসন থেকে কি তাদের কাছে টাকা পয়সা আসে নাই? তো সেই টাকা কোথায় ব্যবহৃত হবে? এখন এইটা হচ্ছে তৃতীয় একটা প্রশ্ন। চতুর্থ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারা যে জুলাই বিপ্লবের কথা বললেন, জুলাই আন্দোলনের কথা বললেন, এক ধরনের আহ রাজনীতির কথা বললেন যেটা নতুন বন্দোবস্ত, অথচ তারা একটি পুরনো দলের সঙ্গে চলে গেলেন। অন্যতম পুরনো দল বাংলাদেশের, এই উপমহাদেশের অন্যতম পুরনো দল জামাত ইসলাম, হ্যাঁ, যেটা একাধিক দেশে শাখাও রয়েছে। তো এরকম একটা দলের সঙ্গে তারা চলে গেলেন। তারা যখন স্লোগান দেন তারা বলেন পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা। তো এই দলের তো পিন্ডিতে শাখা আছে, দিল্লিতেও শাখা আছে, তাই না? এই দল তো 2 দেশে আছে। তো এই দলের সঙ্গে তারা চলে গেলেন, তো তারা তো পিন্ডি ঢাকা দিল্লি সব মিলাই ফেললেন। তো তারা কেন যাবেন? জামাত ইসলামী রাজনীতি করতেই পারে, জামাতের রাজনীতি আমরা জানি, এবং জামাত রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা পায় সেটা তারা পাবেন, সেখানে তো কারো বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু যারা মুখে বলে যে আমরা কারো ধামা ধরা না, তাহলে যে দলের ধামা 3 দেশে বিস্তৃত এবং আরো আন্তর্জাতিক দেশসমূহে তাদের লোকজন রয়েছে, সেই সেই ধামা সম্পন্ন দলের সঙ্গে তারা গেলেন কেন? এইটা একটা চতুর্থ প্রশ্ন। পঞ্চম একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারা যে ভবিষ্যতে রাজনীতি করবেন, তারা বলেছিলেন নতুন বন্দোবস্ত করবেন। আসন ভাগাভাগির রাজনীতি কি নতুন বন্দোবস্ত? আসন ভাগাভাগির রাজনীতি তো হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে পুরনো রাজনীতি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যখন এই যে শ্যামা প্রসাদ
মন্ত্রিসভা হয়েছিল, সেখানে আসন ভাগাভাগি, এই সিট ভাগাভাগি, কে মুখ্যমন্ত্রী হবেন এইটা নিয়ে একের পর এক সরকার বদল হয়ে যেত। তারপরে যখন পাকিস্তান হলো, পাকিস্তানে একটার পর একটা সরকার পড়ে গিয়েছে একই ব্যাপারে, ক্ষমতায় কে যাবেন, কোন দিকে কয়টা আসন। এবং তারপরে যখন বাংলাদেশ হয়েছে, যে আর্টিকেল 70, যেটার মধ্যে ফ্লোর ক্রসিং বন্ধ করা হয়েছে, এটা করাই হয়েছিল এই ভয়ে যে সকালবেলা এক জায়গায় বক্তৃতা দিয়ে রাত্রেবেলা এক দলে চলে যায়। তো সেই ভাগাভাগি রাজনীতি তো আমরা বন্ধ হতে দেখলাম না, উল্টা দেখলাম যে নির্বাচন হওয়ার আগেই ভাগাভাগির রাজনীতিতে তারা জড়িয়ে পড়েছেন। তো তাহলে সেই পুরনো রাজনীতিতেই আমরা থেকে গেলাম। এটাই যদি রাজনীতি হয়, এটাই যদি রাজনীতি হয় যে আমাদেরকে জিততেই হবে, তাহলে শহীদ হাদির রাজনীতি কোথায় যাবে? হাদি পরিষ্কার ভাবে বলেছিল যে সে মনে করে সে জিতবে না, তবুও সে নির্বাচন করছে, কারণ এই নির্বাচন হচ্ছে তার আদর্শকে স্থাপন করার নির্বাচন। সে বলেছিল যদি সে 500 ভোটও পায় সে নির্বাচন করবে, এবং আরো বলেছিল যে এই নির্বাচনে যদি সে নির্বাচিত হয় তাহলে সে 299 জন সংসদ সদস্যকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দায়িত্ব পালনের কথা বলে, নানান ভাবে চাপ সৃষ্টি করে সে সংসদকে এক ধরনের তটস্থ করে রাখবে, হাদিটা বলেছিল। তাহলে হাদির আদর্শের কথা আপনি বলবেন আর অন্যদিকে আপনি সিট ভাগাভাগির রাজনীতি করবেন, এটা কি করে হয়? হাদির মতো স্বতন্ত্র দাঁড়িয়ে যেতেন যদি এতই মনে করেন যে দল পাচ্ছে না। আরো একটা কথা আছে, হাদিকে তারা বুকে নিয়েছেন, হাদিকে তারা আদর্শ হিসেবে খুব প্রচার করছেন। প্রথমত হাদি একটা আলাদা রাজনৈতিক দলের সদস্য ছিল, জুলাই যোদ্ধা হিসেবে আমরা প্রায় অনেকেই একই প্ল্যাটফর্মে, কিন্তু রাজনৈতিক দলগুলি তো আলাদা আলাদা। তাহলে হাদি দাঁড়িয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে, ওইখানে হাদির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন কেন? হাদি হেরে যেত না যদি হাদি বেঁচে থাকতো? তাহলে হাদি যাতে হারে সেই ব্যবস্থা করা হয় নাই, হাদির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয় নাই। হাদির বিরুদ্ধে প্রার্থী দিলেন কেন? হাদির আদর্শকে আপনাদের এত ভালো লেগেছে, হাদিকে আপনাদের এত ভালো লেগেছে, কিন্তু হাদি জিতুক আপনারা সেটা চান নাই। তো এইসব প্রশ্নের কোনো জবাব নাই, এই সব প্রশ্নের কোনো জবাব নাই। কিন্তু এইসব প্রশ্নের জবাব না জানেন ভোটাররা দিয়ে দিবে, কারণ ভোটাররা আগের মতো নাই, ভোটাররা এখন অনেক বদলে গিয়েছে। তরুণ প্রজন্মের ভোটাররা তো একদমই আগের মতো নাই। পুরনো প্রজন্মের যারা ভোটার তারাও এবার মনে করছেন যে অন্তত একবার তারা দল বাদ দিয়ে নীতি এবং আদর্শের প্রশ্নে ভোট দিবেন, জীবনে বাংলাদেশটাকে যেরকম দেখতে চান সেরকম দেখবেন। এবং আমাদের বয়সী যারা, আমি মনে করি আমাদের বয়সীর একটা বিরাট অংশ আছে যারা এবার কোনোভাবেই দলের উদ্দেশ্যে ভোট দিবেন না, মানুষ দিকে ভোট দিবেন। ফলে এইবারের নির্বাচন কিন্তু যদি সত্যি সত্যি ভালো হয় এবং যদি ভোট গোনা হয়, তাহলে দেখা যাবে যে এইবারের নির্বাচনে আমরা বহু চমকপ্রদ ফলাফল দেখতে পাবো। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে রাজনীতির যে চলমান যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে জনাব আব্দুল নূর তুষারের বিশ্লেষণ। আমরা আবার ওনার সঙ্গে পরবর্তী কোনো এক সময় মিলিত হওয়ার চেষ্টা করবো। সবাই ভালো